আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে ট্রান্সলেশনের ৭ নাম্বার ক্লাস দেখব। এর আগে ৬টি ক্লাস অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এইটা হচ্ছে ৭ নাম্বার ক্লাস। চলেন কথা না বাড়িয়ে শুরু করি। সো নাম্বার 1, এটা আমাকে পাগল করে ছাড়বে। এর সঠিক ট্রান্সলেশন কোনটা হবে? বিগত কোয়েশন এগুলা বুঝতেই পারতেছেন, রেফারেন্স দেওয়া আছে। সো এটার আনসার হবে অ্যাকচুয়ালি দিস উইল ড্রাইভ মি ম্যাড। ঠিক আছে, অনেকে হয়তো মনে করতেছে যে এটা আমাকে পাগল করে ছাড়বে, মানে এটা কাউকে দিয়ে করা মানে হচ্ছে মেক দিয়ে হয়তো বা হবে। ইট মেক্স মি ম্যাড, এটা আমাকে পাগল করবে মনে হতে পারে। এইটা আসলে মেক কখন ব্যবহার হয় আর এইখানে যে ভিন্ন অর্থ দিচ্ছে সেটার মধ্যে আসলে পার্থক্য আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে, খেয়াল করেন, ড্রাইভ সামওয়ান ক্রেজি মানে কাউকে পাগল করে দেওয়া, অথবা ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল, এটা হচ্ছে খুব বিরক্ত করা আর কি। সো এইটার মতো করে ড্রাইভ সামওয়ান ম্যাড মানে ড্রাইভ মি ম্যাড হচ্ছে এটা আমাকে পাগল করে ছাড়বে। ঠিক আছে, যেহেতু ফিউচার টেন্স সেই জন্য উইল ব্যবহার করা হয়েছে। সো পাগল করে ছাড়া মানে হচ্ছে গিয়ে ড্রাইভ আপনি ইউজ করবেন। তারপরে এরকম আরও অনেকগুলো শব্দ খেয়াল করেন। ড্রাইভ সামওয়ান নাটস, অতিষ্ঠ করে তোলা, এটা হইতে পারে। তারপর হচ্ছে মেক সামওয়ান লস দেয়ার মাইন্ড, কাউকে মানসিকভাবে অস্থির করে তোলা, এটাও ব্যবহার হইতে পারে। ড্রাইভ সামওয়ান রাউন্ড দ্য ব্যান্ড, কাউকে বিরক্ত করা বা পাগল করে দেওয়া, এইটাও ব্যবহার হইতে পারে। পুশ সামওয়ান ওভার দ্য এজ, মানসিকভাবে ধ্বংস করে দেওয়া, এইটাও ব্যবহার হইতে পারে। গেট অন গেট অন সামওয়ানস নার্ভাস, এইটাও খুব বিরক্ত করা এরকম। ফ্রেক সামন আউট, কাউকে আতঙ্কিত করা। বাক সামন, বিরক্ত করা। ইরিটেট সামন টু ডেথ, অত্যধিক বিরক্ত করা। সো এই শব্দগুলো ব্যবহার হইতে পারে। ঠিক আছে, সো আমরা একটাই জানলাম না, আমরা এর সাথে রিলেটেড আরও এতগুলো শব্দ আমরা এখনই শিখে ফেললাম। সো আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, অথবা আপনারা পজ করে এটা খাতায় লিখে নিতে পারেন। ঠিক আছে, এতে আপনাদের অনেক উপকার হবে। ঠিক আছে, আপনাদের মুখস্থ করতে হবে না তো, এগুলো জাস্ট আপনি প্র্যাকটিস করেন, দেখে নিন, একবার দুইবার দেখবেন বাস হয়ে গেছে। তারপর যখন কোয়েশ্চেন সামনে আসবে তখন দেখবেন আপনি ধরতে পারতেছেন। সো এটা হবে শিকার আর কি মূল যে সিস্টেম বা থিওরি। আদারওয়াইজ মুখস্থ করে আপনি কিছু করতে পারবেন না, এগুলো মুখস্থ হবেও না। ওকে, নাম্বার 2, হি হ্যাজ পুট অন মাচ ওয়েট। এটার ইংলিশ ব্যাখ্যা কী হবে, এটার বাংলাটা কী হবে? তার ওজন বেশ বেড়েছে, সে অনেকবার বহন করেছে, সে অনেকবার নিয়েছে, তার ওজন বেশি। আসলে এটার আনসার হবে তার ওজন বেশ বেড়েছে। ওকে, সো এখন খেয়াল করেন, এই পুট অনটা হচ্ছে একটা আর কি কী শব্দ, ফ্রেজাল বারবার কি। সো খেয়াল করেন, এই পুটের সাথে অনেকগুলো প্রিপোজিশন যুক্ত হওয়ার ফলে অনেক অনেক অন্যান্য মানে ভিন্ন ভিন্ন শব্দ হয়। তো খেয়াল করেন কী হয়েছে, পুট অন পরা, চালু করা, ওজন বাড়ানো এরকম। তো আমরা কিন্তু এখানে পুট অনই পাইছি। তো পুট অন মানে ওজন বাড়ানো আর কি। তারপর হচ্ছে পুট অফ, পিছিয়ে দেওয়া বা আগ্রহ নষ্ট করা। পুট আপ উইথ, সহ্য করা। ঠিক আছে, যেটা টলারেট আর কি আমরা করি। তো পুট আপ উইথ এই জিনিসটা কিন্তু অনেকবার এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে। তারপর পুট আউট মানে নিভিয়ে ফেলা। ঠিক আছে, বাতি ফু দিয়ে নিভিয়ে ফেলেন না, এটা বলবেন যে পুট আউট। তারপর পুট আপ মানে উঠানো, থাকার ব্যবস্থা করা, দাম বাড়ানো আর কি। তারপরে পুট ইন, জমা দেওয়া বা শ্রম দেওয়া। পুট অ্যাক্রস, বোঝানো। পুট অ্যাসাইড, জমিয়ে রাখা বা ভুলে থাকা। পুট ডাউন, নিচে রাখা। পুট টুগেদার, জোড়া লাগানো। পুট ফরওয়ার্ড, প্রস্তাব করা। পুট থ্রু, ফোনে সংযোগ দেওয়া। পুট বাই, সঞ্চয় করা। পুট ওভার, বোঝাতে পারা। অ্যান্ড দেন হচ্ছে পুট ব্যাক, আগের জায়গায় রাখা বা পিছিয়ে দেওয়া। সো এই শব্দগুলো আপনারা বা একটু কৌশল করে পড়তে হবে। ঠিক আছে, সো কৌশল করে যারা পড়তে পারবেন তারা কিন্তু অনেক ভালো করবেন। আর যদি কৌশল করে আপনি না পড়তে পারেন তাহলে আমাকে বললেন, আমি আপনাদেরকে কৌশল শিখিয়ে দেবো না। ওকে, তারপর আসে নাম্বার 3, সে ছোট লোক। ওকে, সো সে ছোট লোক কি হি ইজ এ পুর ম্যান হবে, নাকি হি ইজ এ লিটল ম্যান হবে, নাকি হি ইজ এ স্টুপিড ম্যান হবে? অ্যাকচুয়ালি এখানে ছোট লোক বলতে এটার ভাবটা কি বোঝাইতেছে, এটাকে আসলে আক্ষরিক করতে আপনি অনুবাদ করবেন না। আমি প্রথম থেকেই সবসময় বলি। সো ভাবটা কি আসলে, সে ছোট লোক মানে সে এমন একটা ব্যক্তি যে কৃপণ, বা সে হচ্ছে আর কি মানে মন মানসিকতা ছোটো এরকম বোঝাচ্ছে। তো এটা হবে হি ইজ এ মিন ফেলো। ঠিক আছে, এটা হবে।
এখন খেয়াল করেন এরকম আরও অনেকগুলো শব্দ আছে। উইকেড ম্যান মানে পাপি লোক বা দুষ্টু লোক, ক্রুয়েল পার্সন নিষ্ঠুর লোক, তারপর নাস্টি ফেলো, তারপর হচ্ছে রুড গায়, তারপর হাস পার্সন, স্টিঙ্গি ম্যান, এগুলো আপনারা দেখে রাখতে পারেন, এগুলো আসতে পারে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে নাম্বার 4, সরবরাহ কমে গেল। হো হো সরবরাহ কমে গেল মানে কি? এটার কোনটা হবে আনসার একটু বলেন তো? সাপ্লাইজ আর আউট অফ অর্ডার, নাকি সাপ্লাইজ ওয়ার লো, সাপ্লাইজ র্যান লো, সাপ্লাইজ আর লো? এটার আনসার হবে র্যান লো। ঠিক আছে, তো এরকম খেয়াল করেন, রান আউট পুরোপুরি ফুরিয়ে যাওয়া, এটা কিন্তু রান শব্দটা, ঠিক আছে, এটা পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। ওকে, সো ডুইন্ডল মানে ক্রমে হ্রাস পাওয়া, গেট শর্ট ঘাটতি দেখা দেওয়া, বি ইন শর্ট, বি মানে এখানে বি ভার্ব হবে, ইন শর্ট সাপ্লাই স্বল্পতা দেখা দেওয়া, ড্রাই আপ ফুরিয়ে যাওয়া। সো এইগুলোও কিন্তু এইটার মতোই সমার্থক। ওকে, সো এইগুলো আমরা দেখে রাখলাম। সো নেক্সট টাইম কিন্তু যে কোনো জায়গা থেকে আসুক কোয়েশন আমরা পারবো। সো এইভাবে যদি আপনি পড়তে পারেন, আসলে কোয়েশন কোথায় থেকে দিবে ওরা, কয়টা দিবে, আপনি সব ধরে ফেলতে পারবেন। নাম্বার 5, এখন খেলার সময় নয়। সো খেয়াল করেন এখানে ইট ইজ টাইম ব্যবহার করা হয়েছে। সো আমরা গ্রামার কি শিখছি? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে পাস্ট ফর্ম ব্যবহার হয়। কিন্তু সাবজেক্ট যদি না থাকে তাহলে সরাসরি ইনফিনিটিভ ব্যবহার হয়। সো ইনফিনিটিভ জাস্ট এখানেই আছে প্রথমটাতে, ইট ইজ নট দ্য টাইম টু প্লে। ওকে, যেহেতু সাবজেক্ট নয় সরাসরি ইনফিনিটিভ ব্যবহার হয়েছে। সো এখানে তো আর কোনো কিছু বলার থাকে না, তাই না? তারপর হচ্ছে নাম্বার 6, নেভার লুজ হার্ট। হ্যাঁ, তো নেভার লুজ হার্ট মানে এখানে কি হার্ট হারায়ও না, মানে হৃদয়টা হারায়ও না, এটা বলছে না। এখানে হার্ট মানে কি আমাদের যে সাহসিকতার একটা পরিচয় আর কি, যে বলে ওই ওর হার্ট কলিজা বড়, এরকম বলে না, ওর কলিজা বড়, দ্যাট মিন্স ওর সাহস আছে বোঝায়। তো এরকমই নেভার লুজ হার্ট মানে হচ্ছে তার কোনো সাহস হারায় না, এটা বোঝাইছে। ঠিক আছে, তো এরকম আরও অনেকগুলো শব্দ আছে যেগুলো দিয়ে এরকম বোঝাইতে পারে, যে লুজ হোপ আশা হারানো, তারপর বিকাম ডিসকারেজড, তারপর হচ্ছে গেট ডিসহার্টেন্ড, তারপর হচ্ছে বি ডিসপিরিটেড, তারপর হচ্ছে ফিল ডেমোরালাইজড, বিকাম ডিসপন্ডেন্ট, গিভ আপ হোপ, থ্রো ইন দ্য টাওয়েল, তারপর হচ্ছে ফিল ডাউনকাস্ট, বি ক্রেস্ট ফলেন, তারপর হচ্ছে লুজ কনফিডেন্স, তারপর হচ্ছে লুজ মোটিভেশন। তো এই শব্দগুলো হচ্ছে এরকম আর কি, যে আশা হারায়ও না বা ইয়া করো না, সাহস হারায়ও না। ঠিক আছে, তারপর আসেন নাম্বার 7, তোমাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে। ওয়াও, সো তোমাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, এখানে খেয়াল করেন, লুক হচ্ছে একটা স্ট্যাটিক ভার্ব যেটার সাথে আইএনজি যুক্ত হয় না, তাহলে এটা হবে না। ওকে, ফাইন। তারপরে ইউ লুক ভেরি গ্লুমি, এটা হইতে পারে। তারপরে ইউ লুকস ভেরি গ্লুমি, লুকটা হচ্ছে একটা ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় তখন যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ইউটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা হচ্ছে সেকেন্ড পারসন, দ্যাটস ওয়াই এখানে এস যুক্ত হবে না। সো এইটাও বাদ, এইটাও বাদ, তাহলে আমাদের আনসার হচ্ছে ইউ লুক ভেরি গ্লুমি। ঠিক আছে, সো ইউ লুক ভেরি গ্লুমি। এরকম আরও শব্দ আছে, লুক সেট দুঃখিত দেখানো, অ্যাপিয়ার ডাউনকাস্ট, তারপর সিম ডেপ্রেসড, তারপর লুক ব্লো মানে বিষণ্ণ দেখাচ্ছে আর কি, লুক মিজারেবল দুর্দশাগ্রস্ত মনে হওয়া, তারপর হ্যাভ এ লং ফেস, সিম সরুফুল, তারপর লুক ফর ফরলর্ন, অ্যাপিয়ার মুডি, লুক ডিজেক্টেড হতাশ দেখানো। তো এই শব্দগুলো তো ইম্পর্টেন্ট, সো এগুলো এভাবে আসতে পারে। ঠিক আছে, বিষণ্ণ মুখাবয়ব তাকা, এটি খুবই সুন্দর একটা শব্দ। তারপরে নাম্বার 8, লোকটি মর্মর অবস্থা, মানে কি সে মরে মরে অবস্থা আর কি। সো এইটা হচ্ছে এই শব্দটার অর্থ হচ্ছে অ্যাবাউট টু ডাই। মরে মানে কেউ যদি মরে মরে অবস্থা এরকম হয় তাহলে মানে অ্যাবাউট টু ডাই, এই ফ্রেজটা ইউজ করা হয়। তাহলে সঠিক আনসার হচ্ছে এইটা। নাম্বার 9, বাজার এখন খুব নরম। নরম মানে কি ঝড় তুফানে ভেঙে যাবে এরকম না। সো নরম মানে এটা হচ্ছে ঢুল আর কি, এই শব্দটা ইউজ করা হয়, মার্কেট ইজ ঢুল নাও। ঠিক আছে, এরকম দেখেন, ঢুল মার্কেট মানে ক্রেতা বিক্রেতার অভাবে নিষ্প্রাণ বা মন্দা বাজার। ঠিক আছে, এইটাকে আমরা ঢুল মার্কেট বলি। সো বাজার নরম মানে আমরা এই জিনিসটাই বোঝাই, যে আসলে এখানে ক্রেতাও কম বিক্রেতাও কম, মন্দা অবস্থা একটা দাঁড়াচ্ছে। ওকে, এরকম আরও দুইটা শব্দ আছে, একটা হচ্ছে যে বেয়ারিশ মার্কেট আর একটা হচ্ছে বুল মার্কেট। সো স্টকের মূল্য যখন পতনশীল অবস্থায়, এগুলো হচ্ছে স্টক মার্কেটে ব্যবহার হয় আর কি, এই দুইটা শব্দ। ঠিক আছে, এটার সাথে রিলেটেড মনে করলাম, দ্যাটস ওয়াই আমি দিয়ে দিলাম, আপনাদের শেখা থাকা ভালো।
সো স্টকের মূল্য যখন পতনশীল অবস্থা থাকে তখন বেয়ারিশ মার্কেট বলা হয়, আর স্টকের মূল্য যখন উচ্চ পর্যায়ে যায় তখন তাকে আমরা বুল মার্কেট বলি। ঠিক আছে, বুল মানে মনে রাখতে পারেন যে বোল্ড, বোল্ড মানে শক্তি। তো উচ্চ পর্যায়ে যখন যায় তখন মনে করেন যে বুল মার্কেট হয়েছে এরকম। তারপর আসেন নাম্বার 10, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। ওকে, অ্যাট লাস্ট দ্য এনিমিজ গেভ ইন। তো অবশেষে দ্য এনিমিজ গেভ ইন কি, গেভ ইন কি, গেভ ইন মানে কি জয়ী হলো না, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব আর কি। সো এইটা অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা, অবশেষে শত্রুরা বশ্যতা স্বীকার করলো। এরকম আরও শব্দ আছে, এই দুইটা শব্দ আপনারা অবশ্যই মনে রাখবেন। এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কিন্তু বশ্যতা স্বীকার করা। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই।